সবই তো শুনলেন। এখন জিমিন আমার অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। ওরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, ওদেরকে আলাদা করে দেওয়াটাও আমাদের উচিত হবে না। আর এই মুহূর্তে বিয়েটাও খুব প্রয়োজন। দেখুন, সুগা আমার ছোট ছেলে, ওর বয়স মাত্র 24 বছর। এখনো আমার বড় ছেলে যার বয়স 28 বছর, ওর এখনো বিয়ে হয়নি। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আগে যে বড় তার বিয়েটাই হওয়া উচিত। এখন হুট করেই তো আমরা বড় ছেলেকে দেখে ছোট ছেলেকে বিয়ে করিয়ে নিতে পারি না। আপনাদের সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন। আমার বাবা জেদ ধরেছে, তার নাতনির বিয়ে খেয়ে তারপরে যাবে। উনি অসুস্থ, হার্টের পেশেন্ট। ওনাকে ডক্টর দেখাতে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে। এখন এই মুহূর্তে বিয়েটা যে খুব প্রয়োজন। আপনার ব্যাপারটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমার তো বড় ছেলের বিয়েটা হওয়া দরকার। দেখুন, আপনার বড় ছেলে যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে এই সাথে বিয়েটা করিয়ে দিন। দেখুন, সেটা হলে তো হতোই। ওর কোনো পছন্দ নেই, তাই তো এতদিনে ওর বিয়েটা হয়নি। এখনো ওর কোনো পছন্দ নেই। এখন ওর বিয়ে ঠিক না করে আমরা সুগার বিয়েটা দিতে পারি না। কি করা যায় বলুন তো? ছোট মা, এনাদের তো কোনো কথাই শোনা যাচ্ছে না। আমার বিয়েটা হবে তো মা, আমি কিন্তু সুগাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুই একদম চিন্তা করিস না রে, সুগার সাথেই তোর বিয়েটা হবে। আমি বলছি তো, আমার উপর বিশ্বাস রাখ। এই দে, এখন তো বাড়িতে ঢুকেই যাবে, একটা কিস কর না রে। লিনু, তুইও না রাতে দেখা করতে আসবি, তখন দেখো। এখন কেউ দেখে নিলে এমনিতে মা সারাদিন ঘুরঘুর করে, কতক্ষণ বাইরে কতক্ষণ ভিতরে। একবার দেখে নিলে না তোর আর আমার খবর করে দেবে। ঠিক আছে, আমি কিন্তু রাতে আসছি। তোর থেকে কৃষ্ণা নিয়ে যাবই না? দেবো। তার বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পাই কিছু লোক ও তার বাবা বসে একসঙ্গে কথা বলছে। সেই দিকে না তাকিয়ে তার রুমে চলে যায়। আচ্ছা, বলছি ভাই, এটা কি? ও তো আমার ছোট মেয়ে, এবার কলেজে পড়ছে। বলছিলাম যে ভাই, ওকে যদি আমাদের জাঙ্কুকের জন্য দিয়ে দিতেন। কি কি বলছেন? জাঙ্কুক মানে আপনাদের বড় ছেলে? হ্যাঁ, তাহলে দুই বোন একই বাড়িতে থাকবে, মিলেমিশে থাকতে পারবে। কি সুহ ভাই, কি বলছেন আপনি? দেখুন ভাই, আপনি জানেন আমি কখনোই ভুল সিদ্ধান্ত নিইনি। আমার মন বলছে একে জাঙ্কুকের জন্য নিলে ছেলে আমাদের খুব সুখী হবে। কিন্তু কোনো কিন্তু না ভাই, আপনি বলুন, আপনার কেউ কি পছন্দ হয়নি? দেখতে শুনতে তো খারাপ না। দেখুন ভাই, ও আমার একমাত্র বোনের জামাই, আমার ভাই বলতে পারেন। আজ পর্যন্ত ও কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। ও যখন বলেছে আপনি যদি আপনার ছোট মেয়েকে আমার বড় ছেলের জন্য দেন, তাহলে আমরা বিয়েটা পাকা করব। না হলে অপেক্ষা করতে হবে আমাদের বড় ছেলের বিয়ে হওয়া পর্যন্ত। কিন্তু অত অপেক্ষা করতে পারবো না। আমার বাবার শরীর খুব খারাপ, ওনাকে চিকিৎসা করানোর জন্য ইন্ডিয়া পাঠাতে হবে। আর উনি নাতনির বিয়ে না খেয়ে যাবেন না। তাহলে এই সিদ্ধান্তটা আপনাদের উপরে, আমাদের এখানে আর কিছু বলার নেই। যদি আপনাদের ছোট মেয়েকে আমার বড় ছেলের জন্য দেন, তাহলে আমরা বিয়েটা পাকা করবো। এবার আমরা উঠি। কি গো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আর বলো নাইম, খুব চিন্তায় পড়ে গেছি। কি চিন্তা? ওনারা কি রাজি হন? জিমিন তো দেখতে শুনতে খারাপ না, আর জিমিন আর সুগা তো দুজন দুজনকে ভালোবাসে, সেটা তো জানি। সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তার বড় ছেলের বিয়ে হয়নি, আর উনি আমাদের তেকে দেখেছেন। এখন তার বড় ছেলের জন্য তেকে চাইছেন। কি কি বলছো তুমি? হ্যাঁ আয়ু, কি করবো বলতো? জিমিনের সুগা ঠিক আছে, কিন্তু তার বড় ছেলের বয়স 28 বছর, আমাদের তের বয়স মাত্র 17। এতটা এজ গ্যাপ, আমাদের মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? আর এখনো তো আর বিয়ের সময় হয়নি, মাত্র কলেজে পড়ছে, সামনে পরীক্ষা দেবে। কি করে বলো তো? তুমি কিছু চিন্তা করো না, একে আমি রাজি করাবো। তুমি তাদেরকে হ্যাঁ বলে দাও। কি বলছো তুমি আয়ু? একে তুমি এখন বিয়ে দিয়ে দেবে? এর এখন বিয়ের বয়স হয়নি আয়ু, তার উপর ছেলে এত বড়। আমাদের তে একটা সুন্দর ভবিষ্যৎ ডিজার্ভ করে, ওকে আমরা এখনই বিয়ে দিয়ে দেবো কেন? তো এখন কি করবো? আমার জিমিনের সুখের জন্য তেকে বিয়ে দিতে হলে আমি দেবো, কিন্তু জিমিনকে আমি কখনো কষ্ট দিতে পারবো না। আর এই মুহূর্তে যখন বিয়েটা খুব প্রয়োজন, তেকে আমি রাজি করাবো। তুমি ওনাদেরকে হ্যাঁ বলে দাও। এত ভেবো না তো, আমি তেকে রাজি করাতে পারবো। তে আমার কথা মানবে। তুমি ওনাদেরকে হ্যাঁ বলে দাও, তের সঙ্গে আমি কথা বলছি। বিয়ে? না মা, আমি বিয়ে করতে পারবো না। আর এখন আমি মাত্র কলেজে পড়ি, সামনে আমার পরীক্ষা। তুমি আমাকে এখন বিয়ে দিতে চাইছো কেন? দেখতে, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। জিমিনের বিয়েটা সম্পূর্ণ তোর উপর, আর আমি তোর বাবাকে বলেছি বিয়েতে হ্যাঁ করে দিতে। এই মা আমার, তোর মায়ের কথাটা রাখ। দেখ না রে, জিমিন আমার নিজের মেয়ে নয়। আমি যেদিন এই বাড়িতে এসেছিলাম, সেদিন তোর বাবাকে কথা দিয়েছিলাম আমি কোনোদিন জিমিনের কোনো কষ্ট হতে দেব না। কোনো কারণে জিমিনকে কষ্ট পেতে দেব না। জিমিনের কোনো চাওয়া অপূর্ণ রাখবো না। কিন্তু তাই বলে তুমি নিজের মেয়েকে বলে দেবে? এখন কি আমার বিয়ের সময় নাকি? আর তাও আবার আমার
বয়সে বড় ছেলে হয়েছে তো কি হয়েছে, বয়সে বড় ছেলেরা বুঝতে পারে, তারা সহ্য করতে পারে, তাদের সহ্য ক্ষমতা বেশি হয়। না মা, আমি কিছু শুনতে চাই না। যদি তুমি তাই বলো তাহলে আমিও বলছি আমি একজনকে ভালোবাসি। দাও নাকি তার সঙ্গে বিয়ে। চুপ। আর একবার এরকম কথা বলবি না, কোনো ভালোবাসার কথা আমার সামনে তুলবি না। আমি যা বলেছি তাই, তুই বিয়ে করবি মানে বিয়ে করবি। আর জীবনের সুখের জন্য তোকে এইটুকু ত্যাগ করতেই হবে, কারণ আমি কথা দিয়েছি আর তুই আমার কথা রাখবি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। মা, এই হলো তের বাবা বকুম। বকুমের আগের পক্ষে মেয়ে জিমিন। জিমিনের বিয়ে নিয়ে এত সব কিছু। বকুমের বাবা যে হোক অসুস্থ, তিনি হৃদ রোগে আক্রান্ত, তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া পাঠাতে হবে। কিন্তু তিনি জেদ ধরে বসে আছেন, তিনি নাতনির বিয়ে খেয়ে যাবেন। তার বিশ্বাস যদি তিনি না ফেরেন, তাই তিনি তার নাতনিকে সুখে দেখতে চান। ছোটবেলায় জিমিন তার মাকে হারায়, যখন তার মাত্র 2 বছর বয়স। তখনই বকুম আরেকটা বিয়ে করে, আর তার কোলে আরো একটা মেয়ে সন্তান আসে। ব্যাস, তাদের দুজনকে নিয়ে তাদের সুখের সংসার। জিমিন ভার্সিটিতে পড়ে, তার সঙ্গে পড়ে তার বয়ফ্রেন্ড সুগা। দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসে। যেহেতু বিয়ের কথা চলছিল, তাই জিমিন সুগার কথা বলে দেয় যে সে বিয়ে করলে সুগাকেই করবে। তাই বকুম সুগার পরিবারকে ডেকে পাঠায়। সুগার বড় ভাই আছে, তার নাম জাঙ্কুক। সুগার বাবা একজন বিজনেসম্যান, তার পাশাপাশি কাজ করছিল তার ছেলে জাঙ্কুক। বাবার সঙ্গে সঙ্গে কাজ করতে করতে আজ জাঙ্কুক নিজে প্রতিষ্ঠিত। কিন্তু 28 বছরের এই ক্যারিয়ারে তার এখনো বিয়ে করা হয়নি। তার বিয়ের জন্য সুগাকে তারা বিয়ে করাতে চায়নি। তাদের পরিবারের নিয়ম অনুসারে আগে বড় ছেলের বিয়ে হবে, তারপর ছোট ছেলে। আর এইসব নিয়েই কথা হচ্ছিল। তখন জাঙ্কুকের ফুপা তেকে দেখতে পায় এবং তেকে জাঙ্কুকের জন্য পছন্দ করে বসে। জিমিনের সুখের জন্য জিমিন ও তের মা আয়ু বিয়েতে হ্যাঁ করে দিতে বলে। তে এই বিয়েতে রাজি নয়, কারণ সে ছোট, তার এখন বিয়ে করার সময় নয়। সে সবেমাত্র কলেজে পড়ছে, কিছুদিন পরে তার এইচএসসি পরীক্ষা। যাই হোক, তের মতামতের অপেক্ষা না রেখে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। ফোনের রিংটা বেজে উঠতে তে ধরে। লিনো কল করেছে, হয়তোবা সে বাইরে দাঁড়িয়ে আছে তের জন্য। তে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়। তের মনটা খুব খারাপ। সে লিনুকে এই কথাটা কি করে বলবে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। লিনুকে যে সে খুব ভালোবাসে, লিনুও যে তাকে ভালোবাসে। কলেজে ওঠার পরপরই একে অপরের সঙ্গে সম্পর্ক। তেকে নিস্তব্ধ দেখে লিনু প্রশ্ন করে, তে কিছু হয়েছে তোর? আমি কি কোনো ভুল করেছি? বল না। না রে লিনু, কিছু হয়নি। তাহলে তুই এমন মনমরা হয়ে আছিস কেন? তোকে যে আমি কি করে বলবো আমার ভেতরে কি যাচ্ছে। আমি এই বিয়েটার জন্য প্রস্তুত নই লিনু। কি রে তে, কিছু বলছিস না যে? না রে লিনু, ভালো লাগছে না। এক কাজ কর, তুই চলে যা। কিন্তু একটু কথা বলবি না? তোর জন্য এত কষ্ট করে এখানে আসলাম। কথা তো হবেই। এখন আমার মনটা ভালো নেই, তুই চলে যা, আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস। আরে জিমিন, কি শুনলাম রে দোস্ত, তোর নাকি বিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছিস, জিমিনের বিয়ে। দেখ না রে, জিমিনের ভাগ্যটা কত ভালো। জিমিন তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারছে। আমার বাইরে যদি জানতো না, আমার পছন্দের মানুষ তো দূর, আমাকে জোর করে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিত। তা অবশ্য ঠিকই বলেছিস। জিমিন ওর বাড়ির খুব আদরের মেয়ে কিনা, তারা কি জিমিনের কথা ফেলতে পারে? এখন তোরা এগুলো নিয়ে কথা বলবি নাকি মিষ্টিও খাবি? হ্যাঁ দে দে, তা তো অবশ্যই খাবো। ওই দেখ, সুগা এসেছে, ওকে ধর। কি সুগা ভাই আমার, ট্রিটটা দিচ্ছিস কবে? দেখ, ট্রিট তো পাবি, কিন্তু তার আগে ইনভিটেশন কার্ড তো নিয়ে নে। শোন, তোদের সকলে কিন্তু আমাদের বাড়িতে দাওয়াত। আর হ্যাঁ, আন্টি আঙ্কেলকে নিয়ে চলে আসবি। খুব তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে তো বিয়েটা, তাই ওরকম করে সকলের বাড়ি বাড়ি গিয়ে বলতে পারবো না রে, কিছু মনে করিস না। আন্টি আঙ্কেলদের আমার সালাম জানাবি আর ওনাদেরকে নিয়ে চলে আসবি। এখন আমি জানি আমি না বললেও তোরা আসবি, তারপরও বলে দিলাম। আমি চাই না আমার বন্ধু বান্ধবরা এইভাবে দাঁত ছাড়া খেয়ে যাক। সুগা, তুই না কখনো বদলাবে না। সে ওকে তোরা বদলাতে দিলে তো। আচ্ছা শোন শোন, আমার কি আর নতুন করে বলতে হবে? দেখ না, তোরা কজন সুগার বাড়ি হয়ে চলে আসিস আর কজন আমার বাড়িতে। এই এরি, তুই কিন্তু আমার বাড়িতে থাকিস, তোকে আমার খুব দরকার। আমার সাজগোজ তুই একটু তদারকি করিস, কিন্তু সেজন্য কি আমার দরকার? তোর তো নিজের একটা বোন আছে। হ্যাঁ, ও থাকলে তো ভালোই হতো। ওরও না বিয়ে। কি বলছিস, ওর বিয়ে? হ্যাঁ রে হ্যাঁ, ওর বিয়ে। আমাদের দুজনের একই বাড়িতে বিয়ে। সুগার সাথে আমার, আর সুগার বড় ভাই জাঙ্কুক ভাইয়ের সাথে ওর বিয়ে। সে কে সুগা? তোর শালি হয়ে যাচ্ছে তোর ভাবি? হ্যাঁ রে, আর আমার ছোট বোন হয়ে যাচ্ছে আমার বড় যা। কি হলো তে, চুপ করে কেন আছিস বল? কেন তোর বিয়ের কথা আমার অন্যদের মুখে শুনতে হলো? কেন তুই নিজে এসে বললি না যে লিনু আমার বিয়ে ঠিক হয়ে গেছে? তে তোর কি এরকম মনে হয় আমি তোর সুখের পথে, আমি তোর ভালো থাকার পথে বাধা হয়ে থাকবো?
থাকবো, তাহলে তুই কেন বললি না? লিনু, সেরকমটা না। তুই বিশ্বাস কর, আমি এই বিয়েতে রাজি নই, কিন্তু আমি বিয়েটা না করেও পারবো না। আমি কাউকে বলতে পারবো না আসল কথা। তুই তো বলেছিলিস যে যদি তোর পরিবারের পর কেউ তোর আপন হয়ে থাকে সেটা আমি, তাহলে আমাকে কি বলা যায় না? লিনু, বলতে পারলে আমি বলতাম। আমি যদি বলি তুই সহ্য করতে পারবি না কারণটা। আমি যদি সত্যিই কাউকে বলতে পারতাম আমার মনটাই হালকা হতো। আমি কাউকে বলতে পারছি না রে লিনু। এই লিনু, শোন না রে, বল, আমাকে ক্ষমা করে দিস লিনু। আমি তো তোকে কথা দিয়েছিলাম আমি সারা জীবন তোর সাথে থাকবো, পারলাম না রে লিনু। তুই মন খারাপ করিস না, হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল, কিংবা যদি আমাদের ভাগ্যে অন্য কিছু থাকতো তবে আমরা সেটাই পেতাম। কার ভাগ্যে কি থাকে এটা তো কেউ আগে জানে না। আমি তোকে আগেই বলেছিলাম 6 মাস আগে যে তুই আমাকে ছাড়া যদি তুই অন্য কোনো ভাবে ভালো থাকিস আমি তোর জন্য সেটাই এনে দেবো। আমি কখনো তোর খারাপ থাকার কারণ হয়ে উঠবো না। আজও সেটাই বলছি, তুই আমাকে ছাড়া যদি এই বিয়েটা করে তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস, তাহলে আমি সেটাই তোকে দেবো। আমি হাসি মুখে তোকে বিদায় দেবো। আমি কখনোই তোর পথে বাধা হয়ে থাকবো না। তবে তুই একটাই কথা, সামনে পরীক্ষা, পড়াশোনাটা ছেড়ে দিস না। পড়াশোনাটা দরকার, অ্যাটলিস্ট নিজের জন্য দরকার। তুই তো আমাকে বলেছিলিস নিজের জন্য বাঁচতে হয়, অন্যদের জন্য না। আমিও আজ তোকে এটাই বলছি লিনু। শান্ত হতে, হয়তো এটাই তোর আমার ভালো লেখা, তাই সৃষ্টিকর্তা এটাই করলেন। তবে আমি তোকে কোনো অভিযোগ দেব না। তুইও আমার জন্য তোর মনে কোনো অভিযোগ রাখিস না। আমাদের যোগাযোগ থাকবে, আমি তোর পাশে আছি। তুইও আমার পাশে থাকিস, হয়তো দূর থেকে। বিকেল বেলা জানালার পাশে বসে আছে আজ পড়তে যায়নি, কারণ পড়তে গেলেই রিনুর সাথে তার দেখা হয়ে যেত। তাতে তার মায়া বাড়তো, ভালোবাসা বাড়তো। সে হয়তো একদিন রিনুকে কথা দিয়েছিল সারা জীবন সে রিনুর পাশে থাকবে, কিন্তু ভাগ্যের পরিহাসে আর থাকা হয়ে উঠলো না। তাই তে সিদ্ধান্ত নেয় বিয়ের আগে সে আর কখনো কলেজে বা প্রাইভেটে যাবে না। তাই তে আজকে কলেজে তার প্রিয় বন্ধুদেরকে দাওয়াত দিয়ে চলে এসেছে। বিকেলবেলা হবু বর বাড়িতে এসে হাজির হয়। আয়ু দরজা খুলে দেখে তার মেয়ের জামাইকে। তার মেয়ের জামাইয়ের মুখখান দেখে তার মনে হয় সে তার মেয়ের জন্য ভুল সিদ্ধান্ত নেয়নি। হয়তো এই মানুষটাই তার মেয়েকে খুশি রাখতে পারবে, হয়তো এই মানুষটাই তার মেয়ের মনটাকে বুঝবে। সে তো তার মেয়েকে কিছুই দিতে পারেনি। তার এক মেয়ে ভালোর জন্য তার নিজের মেয়েকে কষ্ট দিয়ে এসেছে। সেই বা কি করতো, তার যে হাত পা বাঁধা। এই বাড়িতে আসার আগে সে তার স্বামীকে কথা দিয়ে এসেছিল জিমিন হয়তো বা তার সৎ মেয়ে, কিন্তু সে কোনোদিনও বুঝতে দেবে না যে সে জিমিনের সৎ মা, যদিও জিমিন সেটা ভালো করেই জানে। মা ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি বসো। এই জিমিন, তোর দুলাভাইকে কিছু এনে দে, আমি গিয়ে দেখছি এটা কি করছে। ওকে ছোট মা। কি করছিস রে মা? আমি জানি রে তুই আমার উপর খুব রাগ করেছিস। পারলে তোর মাটাকে ক্ষমা করে দিস। আমি কি করবো বলতো? কিন্তু মা, আমার মনে হয় এই বিয়েটাতে তুই সুখী হবি। যাকে আমি তোর স্বামী হিসেবে পছন্দ করেছি সে তোর জীবনের ভুল মানুষ নয়। তুই সেটা আজ না হলে একদিন ঠিক বুঝতে পারবি। শোন মা, জাঙ্কুক তোর সঙ্গে দেখা করতে এসেছে, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। সুন্দরভাবে একটু কথা বলিস, ও চলে যাবে। মা, তোমার মনে হয় আমি ওনার সাথে খারাপ ব্যবহার করবো? আমি এরকম না রে, আমি তো জানি, কিন্তু তুই যে রাগ করেছিস সেটা কি আমি বুঝি না? যাই হোক, বস এখানে, আমি ওকে পাঠাচ্ছি। তুই জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই তার নাম ধরে ডাকলো একজন। তুই বুঝতে পারলো এই সেই লোক যার সঙ্গে কিনা তুই বিয়ে ঠিক। আপনি ভালো আছেন? তুই নিচের দিকে তাকিয়ে তার দিকে ঘুরলো। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তা তুমি তো কলেজে পড়ো, তোমার পড়াশোনা কেমন চলছে? জি, ভালো। এই বিয়েতে তোমার মত আছে তো? এই কথা শুনে মুখ উঠালো। কারো কথায় যে প্রথম দিকে প্রশ্ন এরকম হতে পারে সেটা ভাবনার বাইরে ছিল। তার দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। লম্বা স্বচ্ছ দেহ, চওড়া কাঁধ, ফর্সা গায়ের রং, চোখগুলো অস্বাভাবিক সুন্দর, ছোট ছোট দুটো ঠোঁট। লোকটাকে দেখলে মনে হয় সৃষ্টিকর্তা তাকে যত্ন করেই বানিয়েছে। স্কুল লাইফে এরকম একজন জীবন সঙ্গী স্বপ্ন দেখতে, কিন্তু আজ সে লিনুকে ভালোবাসে। তাই
হয়তো তার সৌন্দর্য তেল চোখে পাচ্ছি না, কিন্তু সৌন্দর্যের দিক থেকে মানুষটা মোটেই পিছনে নয়। বলতে গেলে সে একজন উপন্যাসের নায়কের চরিত্র বহন করছে। যাই হোক, এক নজর তাকিয়ে সে আবার মাথা নিচু করে বলল, হ্যাঁ তুমি তো বসতে বললে না, আচ্ছা আমি কি বসবো? এই কথাটা শুনে তে লজ্জা পেয়ে গেল এবং চেপে তাকে বসতে দিল। দেখো, আমি তো তোমার মত জানতাম না, তাই বিয়ের আগে তোমার সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার ছিল। হুট করে বিয়েটা ঠিক হয়ে গেল, তো তোমার ব্যাপারে জানাটা আমার খুব দরকার। তুমি যদি মন থেকে বিয়েটা না করো, তাহলে তুমি আমি কেউ সুখী হতে পারবো না। এই বিয়েতে আমার কোনো অমত নেই, কারণ আমার ফুপা তোমাকে পছন্দ করেছে, আর আমার জীবনে আমার ফুপার অবদান খুব বেশি। তার পছন্দ করা মেয়েকে আমার বউ করে আনতে আমি এক সেকেন্ডও ভাববো না, তাই তোমার বেলাতেও তাই। তবে তোমাকে দেখে আমার মনে হয়েছে তিনি ভুল মানুষকে সিলেক্ট করেনি আমার জন্য। তোমার এই বিয়েতে মত আছে তো? জি আছে। ঠিক আছে, তুমি কি আমার সম্পর্কে কিছু জানতে চাও না? না, আপাতত আপনার সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমাদের বিয়েটা হুট করেই হয়ে যাচ্ছে, সামনের সপ্তাহে বিয়ে, তুমি জানো তো? হ্যাঁ জানি। এই অল্প সময়ে আমরা একে অপরকে চেনার বা একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলাম না। বলছিলাম যে এই কদিনে তোমার সঙ্গে কিন্তু আমার আর দেখা হবে না, হয়তো বা শপিং এর জন্য তোমাকে ডাকা হতে পারে। তুমি কিন্তু যেও। আর হ্যাঁ, তুমি বিয়েতে কি পড়তে চাও, বউ ভাতে কি পড়তে চাও, আর গায়ে হলুদে কি পড়তে চাও, আমাকে কিন্তু সবটা জানাবে। আর তুমি কোন টাইপের জুয়েলারি পছন্দ করো আমাকে কিন্তু বলবে, তোমার পছন্দ মতোই সব কিনবো আমি। দেখুন, আমার আলাদা করে কোনো পছন্দ নেই, আপনারা আমার জন্য যা দিবেন আমি তাতেই খুশি। সত্যি তোমাকে দেখে মনে হয় আমি জীবনের সঠিক মানুষটাই পেয়েছি। ঠিক আছে দি, আমি এখন উঠি, আমার আবার এখান থেকে অফিসে যেতে হবে। তোমার ফোন নাম্বারটা কি আমাকে দেবে? দেখা তো করতে পারবো না, ফ্রি হলে হয়তো বা কল করবো। হ্যাঁ নিন। জিমিন আর সুগা তাদের বিয়ের পোশাক সম্পর্কে কথা বলছে। জিমিন কালার খুঁজে পাচ্ছে না বউ ভাতে সে কি কালার পরবে। আচ্ছা জিমিন, বিয়েতে কি শাড়ি পরবে নাকি লেহেঙ্গা? দেখো সুগা, আমি কিন্তু লেহেঙ্গাই পরবো, আমি কোনো শাড়িটাই পরতে পারবো না। কিন্তু মা বলছিল তোমাকে নাকি শাড়ি দেবে, দামি শাড়ি। দেখো, আমি কিন্তু কোনো ইনকাম করি না, তাই তোমার সকল পোশাক আশাক আমার মাই দেবে। তুমি যদি বলে দিতে তোমার কি পছন্দ ভালো হয়, সাথে তুমি যাবে, কিন্তু আগে বলে দিলে আমরা একটা হিসাব রাখতাম। বুঝতেই তো পারছো অনেক ঝামেলার মধ্যে আছি। আমার মা সারাদিনই খাতা নেই, খাতা কলম নিয়ে বসে থাকে। তার বৌমাদের জন্য এটা এবং তার জুয়েলারির মধ্যে ভাগ করতে থাকে কোনটা তার কোন বৌমাকে দেবে, এইসব আর কি। দেখো সুগা, আমি কিন্তু জানি না, আমার বিয়েতে লেহেঙ্গাই চাই, আর বউ ভাতে শাড়ি বা লেহেঙ্গা যা ইচ্ছে দাও, আর গায়ে হলুদে সেটা আমি তোমার মায়ের উপরে ছেড়ে দিলাম। এখন কালার তোমরা সিলেক্ট করতেই পারো। আর হ্যাঁ, এর সাথে সাথে আমার কালার ম্যাচ না করে। দেখো, তোমারটা তো আমার মা বাবা দিয়ে কিনবে, আর তোমার বোনেরটা তো আমার ভাই পছন্দ করে কিনবে। ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তুমি তো জানো আমার ভাই নিজস্ব কোম্পানি, তার অনেক অনেক টাকা। এখন সে তার বউয়ের জন্য কি কিনবে, কত টাকা দামে কিনবে, সে ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। যাই হোক, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, আমিও যাই। বাড়িতে গিয়ে নাকি আমার আবার অনেকে ইনভাইট করতে যেতে হবে। বিয়ে অল্প সময় হলেও মানুষ যাতে কম না হয় আমাদের বাড়িতে, এটাই আমার মায়ের ইচ্ছে। ঠিক আছে, যাও তুমি। জিমিন খুব ক্লান্ত, কারণ আজ সারাদিন সে শপিং করেছে। সেই সুগা ও সুগার মা একসঙ্গে সারাদিন তাদের বিয়ের শপিং গুলো সেরেছে। বিয়ের জন্য শপিং কালকেই করা হয়ে গেছে। তেকে যদিও বলা হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু তে যায়নি। যেখানে বিয়েতেই তার মত নেই, সেখানে শপিং দিয়ে সে কি করবে। অবশেষে সেই আকাঙ্ক্ষিত দিনগুলো চলেই আসলো। জিমিন আর তের বিয়ে। জিমিনের মুখে তো হাসি, কিন্তু তের মুখে বিন্দু মাত্র হাসি নেই। আজ তাদের গায়ে হলুদ। জিমিন আর তের দাদু তো খুব খুশি, কারণ সে তার নাতনিদের বিয়ে একসঙ্গে দেখে যেতে পারছে। এবার সে যদি মরেও যায় তাতেও তার শান্তি। আচ্ছা বলো তো বৌমা, আমার তেটার মুখে হাসি নেই কেন বলো তো? আয়ুর খুব বলতে ইচ্ছে করছিল আপনার জন্য। আপনি যদি বিয়ে দেখার এই জেদটা না ধরতেন, আজ হয়তো তের মুখটা এরকম লাগতো না। আজ হয়তো অল্প বয়সে থেকে বিয়েটাও করতে হতো না। কিন্তু এসব বলতে চেয়েও সে বলতে পারছে না, কারণ যতই হোক বাবা তো। আর এখানে যে শুধু তার দোষ তা নয়, এখানে তার নিজের, তার স্বামীরও দোষ কিছুটা রয়েছে। কি করবে, তার এক মেয়ে খুশির জন্য আরেক মেয়েকে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। গায়ে হলুদে জিমিন ও তের বন্ধু বান্ধবীরা সকলেই এসেছে। তারা
খুব আনন্দ করছে, শুধু আনন্দ করছে না তে মনে মনে ভাবছে হয়তো লিনু একবার আসবে, কিন্তু না, লিনু আসেনি। তাই লিনুকে খুব দেখতে ইচ্ছে করছে আর খুব করে তার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে। যাই হোক, সেদিনের মতো গায়ে হলুদের পর্ব মিটে যায়। জিমিন তার বান্ধবীদের সঙ্গে বসে গল্প করছে। তার বান্ধবীরা তাদের সকল জিনিসপত্র নিয়ে জিমিনের বাড়িতে চলে এসেছে। তাদের কথার মাঝখানে জিমিনের কাকি আসলো। এই জিমিন, অনেক গল্প হয়েছে, এবার ঘুমা, সকালে তো উঠতে হবে তাই না? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে অনেক নিয়মকানুন বাকি আছে। ঠিক আছে কাকি, ঘুমাচ্ছি। তে গায়ে হলুদের সব পোশাক ছেড়ে বসে আছে। তার খুব তার মায়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সে জানে তার মা কখনোই আসবে না। তে ভাবনার মাঝেই ফোন করে তেল হবু বর। কি করছো তুমি? এই তো বসে আছি। আপনি? এই তো মাত্র খেলাম। তুমি কি খেয়েছো? খেয়েছি বলতে ওই তো ওখানেই যা খাওয়ার ছিল তাই খেয়েছি, এরপর আর খাওয়া হয়নি। কি বলছো, খাওনি? কিছু খেয়ে নাও, না হলে কালকে সকল নিয়ম কানুনের পর খেতে পাবে, এর আগে তুমি কিচ্ছুটি খেতে পারবে না। যাও কিছু খেয়ে নাও, খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো। এখন খিদে নেই তাই বললে কি হয়? না খেলে তোমার শরীরটা দুর্বল দুর্বল লাগবে, তখন তুমি এত নিয়ম কানুন সব পালন করবে কি করে সে আমি করে নেব। আচ্ছা যাই হোক, এক কাজ করো, ঘুমিয়ে পড়ো তুমি, আমিও ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। জাঙ্কুক ফোনটা রেখে দিলে তে শুয়ে পড়ে। তে ভাবছে তার বান্ধবীরা থাকলে অন্তত তাদের সঙ্গে কথা বলতে পারতো। সে বলেছিল থাক তোরা, কিন্তু তের মুখ দেখে যেন তাদের খুশি উড়ে গেছে, তাই তাই কেউ আর থাকলো না। প্রতিদিনের মতো রোদ ঝলমলে দিন, সাথে মিশে আছে সারা বাড়ির মানুষের কোলাহল। তে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ভাবছে তার জীবনের আমূল পরিবর্তনের কথা। একদিন নিজেই তার জীবনের ধারা সাজিয়েছিল নিজের মতো, আজ সেই শান্ত ঝর্ণার ধারার পথ যেন পরিবর্তন হয়ে গেছে। সেই পথ কি তের জন্য সহজ হবে? তে সেটা নিজেও জানে না। জিমিনের গোসল শেষ, তাকে রুমে পাঠিয়ে আয়ু তেকে নিতে আসে। এসে দেখে তে এখনো খায়নি। কি রে, তুই এখনো খাসনি? এই এখন যদি না খাস তুই কি আর খেতে পাবি? খাওয়ার ইচ্ছে নেই মা, খাওয়ার ইচ্ছে নেই বললেই হলো। এই খাবারটুকু না খেয়ে তুই আর খেতেই পাবি না, সকলে ব্যস্ত, তোকে কে খাওয়াতে আসবে? খেতে হবে না মা, না খেয়েই থাকতে পারবো। তে মা, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমি কেন তোর সাথে এরকমটা করলাম, কিন্তু দেখ মা, আমার মন বলছে, একটা মায়ের মন কখনো মিথ্যে বলে না। আমার মন বলছে যে তুই জাঙ্কুকের সঙ্গে বিয়েটা হলে তুই সুখেই থাকবি, দেখিস। আমার মন কেন জানি না বলে জাঙ্কুক তোর জন্য যোগ্য একটা ছেলে। জাঙ্কুক তোকে বুঝবে, জাঙ্কুক তোকে দেখে শুনে রাখবে। হয়তো আজ সেটা বুঝতে পারবি না, কিন্তু একদিন তুই ঠিক বুঝতে পারবি যে তোর মা তোর জন্য সঠিক মানুষকেই পছন্দ করেছেন। মা, শান্ত হ মা, দেখ আমার ওইদিকে অনেক কাজ পড়ে আছে, আমি যাই, তোর কাকিকে পাঠাচ্ছি, তার সঙ্গে গিয়ে গোসলের নিয়ম কানুন গুলো করে আসিস। কথাগুলো বলার পর আয়ু সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না, কারণ সে জানে সে যদি সেখানে এক মুহূর্তও দাঁড়ায় তবে তার মেয়ের কান্নার সামনে সে নিজেকে সামলাতে পারবে না। তাই আয়ু সেখান থেকে চলে যায় এবং গিয়ে তের কাকিকে পাঠায়। তের কাকি এসে তেকে নিয়ে গিয়ে সকল নিয়ম কানুন করে আবার তেকে দিয়ে যায়। তে আর জিমিনকে সাজানো শেষ। জিমিনের বান্ধবীরা জিমিনকে ঘিরে বসে আছে। এই মাত্র তারা তেকে দেখে এসেছে। দেখেছিস রে, এই পোশাকটা কত সুন্দর, কি গর্জিয়াস, মনে হচ্ছে খুব দামি। তুই শুধু তের পোশাকটাই দেখলি, তের গয়নাগুলো দেখলি না? শরীরের একটা জায়গাও ফাঁকা রাখেনি, মাথা থেকে পা পর্যন্ত শুধু ভারী ভারী গয়নাই দেখেছি আমি। হাতে কতগুলো চুড়ি, একটাও নকল না, সবগুলো আসল, তার মধ্যে আবার ডায়মন্ডের ব্রেসলেটও ছিল। আর গলায় গলায় তো একটুকুনি ফাঁকা রাখেনি, যতগুলো ছিল ততগুলোই দিয়েছে। বুঝতে পারলাম না এইটুকু মেয়ে এতগুলো গয়না সামলাতে পারবে তো? আচ্ছা, তেকে এতগুলো গয়না, জিমিনকে এত অল্প গয়না কেন রে? ব্যাপারটা বুঝলে না, তে হলো নিজের মেয়ে আর জিমিন তো সৎ মেয়ে, হয়তো বা সেই জন্যই নিজের মেয়েকে সবগুলো গয়না দিয়ে সাজিয়েছে। আর সৎ মেয়েকে অল্প কিছু গয়না? আরে না, ব্যাপারটা তা না। আমি শুনেছি জাঙ্কুক ভাই নিজের বিজনেস, তাই এই জন্য সবকিছু নাকি তিনিই কেনাকাটা করেছেন। এখন এইটুকুই শুনেছি, বাকিটা আমি জানি না। আরে রাখতো তোর কথা, জিমিনের শাশুড়ি কি কিছুই নেই তাই বলে তিনি তার ছোট বৌমাকে এই কটা গয়না দেবেন? জিমিনকে বড্ড খালি খালি লাগছে রে। কি বলছিস তোরা? দেখে কি খুব সুন্দর লাগছে? দেখে কি অনেকগুলো গয়না দিয়েছে? আচ্ছা, ছোট ভাইটা কি করে করলো? তিনি আমাকে অল্প কয়টা গয়না কি করে দিয়ে গেল সে তো আমি জানি না রে জিমিন, তবে দেখে আজকে একটা পরীর মতো লাগছে রে, একদম লাল টুকটুকে বউ।
এসেছে জিমিনের কাকি। জিমিনকে সংসার সম্পর্কে অনেক কিছুই অবগত করছে। আয়ু গয়নাগুলো জিমিনের কাকির কাছে দিয়ে তাকে পরিয়ে দিতে বলে এবং সে চলে যায়। জিমিনকে গয়নাগুলো পরিয়ে জিমিনের কাকি তের কাছে যায়, কারণ তেকেও অনেক কিছু বলতে হবে। হয়তো এটাই জিমিনকে আর তেকে তার শেষ বলা। এরপর হয়তো আর কথা বলার সুযোগই পাবে না। দেখ তে, আমার লক্ষ্মী মা, তোর আজকে বিয়ে। কিছুক্ষণ পরেই তোর বিয়ে হয়ে যাবে। তুই অনেক বড় দায়িত্ব নিতে চলেছিস, একটা পুরো পরিবারের দায়িত্ব। ভুলে যাস না মা, তুই এই বাড়ির বড় বউ, তাই তোর দায়িত্ব একটু বেশি। আমি জানি আমাদের মেয়েটা খুব ছোট, সবে মাত্র কলেজে পড়ছে। এই বয়সে আমাদের মেয়েটা এত বড় দায়িত্ব নিচ্ছে, এটা না আমাদের কাছে গর্বের বিষয়। আর আমি আমার মেয়েটাকে অনেক আগে থেকেই দেখে আসছি, আমার মেয়েটা যা বলে তাই করে। আমি জানি, আমার বিশ্বাস আছে তুই এই বাড়ির দায়িত্ব ঠিক মতোই নিতে পারবি। আর হ্যাঁ বলছি, স্বামীকে হাতে রাখিস, স্বামীর কথা মেনে চলিস। যদি স্বামীর কথা মেনে চলিস তাহলে তুই স্বামীর মাথার মুকুট হয়ে থাকবি, খুব আদরে থাকবি। আর আমি তো জাঙ্কুক ছেলেটাকে দেখেছি, ছেলেটা খুব ভদ্র সভ্য আর ধৈর্যশীল। ও তোকে ঠিক বুঝবে আর তোকে খুব যত্নেও রাখবে, দেখে নিস। ধুর পাগলি মেয়েটা আমার, কান্না করছিস কেন? এত কাঁদিস না তো, মেকআপ নষ্ট হয়ে যাবে। শোন তাহলে আমি আসছি। এর কাকিমা থেকে বসে বসে এই কথাগুলো বলছিল। দূরে দরজার আড়াল থেকে আয়ু তাকিয়ে আছে। তার মেয়েটাকে আজকে বড্ড সুন্দর লাগছে, যেন ঘরে সাজিয়ে রাখার মতো একটা পুতুল। এই পুতুলটাকে তার দিয়ে দিতে বড্ড কষ্ট লাগছে, কিন্তু সে কি করবে? এক মেয়ে খুশির জন্য তার আরেক মেয়েকে সময় হওয়ার আগেই যেন তাকে বিদায় দিতে হচ্ছে। এর থেকে বড় কষ্টের একজন মায়ের কাছে আর কি হতে পারে? আয়ু সব ভাবছিল, তখনই তের কাকি আসে। এই কি ভাবি, তুমি এখানে? ভিতরে যাও, তের সঙ্গে একটু কথা বলে আসো। আর তো এরকম কথা বলার সুযোগ পাবে না তুমি। না গো, এখন যাব না, নিচে অনেক কাজ পড়ে আছে, চলো তুমি আমার সঙ্গে। না না, আমি গিয়ে সব দেখে নিচ্ছি, তুমি একটু যাও। মেয়েটা যে তোমার জন্য অপেক্ষা করছে, মনে মনে চাইছে তার মা তার সঙ্গে একটু দেখা করুক। এই সময় ওর যে তোমাকে বড় প্রয়োজন। আয়ু জানে তার মেয়ে তাকে মন দিয়ে খুব ডাকছে, কিন্তু সে তার এই মুখ নিয়ে মেয়ের সঙ্গে গিয়ে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছে না, তাই সে নিচে চলে যায়। তার পেছন পেছন তে কাকিয়ে চলে যায়। তারপর তের বান্ধবীরা এসে তের চারপাশে ভিড় জমায় এবং তারা গল্প করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নিচে হইচই শুরু হয়। সকলেই বুঝতে পারে বরযাত্রী এসেছে, তাই ওইদিকে জিমিনের বান্ধবীরা এবং এইদিকে তের বান্ধবীরা সকলেই দৌড়ে নিচে চলে যায়। এইদিকে বরের সঙ্গে গল্প করে তের বান্ধবী এবং জিমিনের বান্ধবীরা তাদের কাছে আসে। জিমিন, সুগাকে আজকে যা লাগছে না রে, তুই দেখে চোখে ফেরাতে পারবি না। সেই সুগাকে তো আমার বরাবরই ভালো লাগে, এখন আজকে বর্ষা যে ওকে কেমন লাগছে সেটা আমি অনেকটা অনুমান করতে পারছি। শুধু কি সুগাকে? আচ্ছা, সুগার যে এমন হ্যান্ডসাম একটা বড় ভাই আছে সেটা তো আমরা আগে জানতাম না। তুই কি বলিস, আমি যদি আগে জানতাম তাহলে আমি গিয়ে তাকে পটিয়ে দিতাম। এর ভাগ্যটাও বড় ভালো রে, একে তো বিজনেসম্যান, তার উপর এত হ্যান্ডসাম। আর ড্রেস আপটা দেখেছিস? মানে বলতে হবে তার চয়েস আছে বটে। তুই জিতে গেছিস তে, মজা করিস না তো, চুপটি করে এখানে বস তোরা। আরে আগে তো শোন, জাঙ্কুক ভাইকে খুব সুন্দর লাগছে, খুব হ্যান্ডসাম। আর উনি তো ড্রেসের সাথে ম্যাচ করে নিজে স্যুট পরেছেন, যা লাগছে না রে, জাস্ট ওয়াও। তুই তো ওনার দিকে তাকালে আজকে চোখে ফেরাতে পারবি না তে। আর তোর দিকে যদি আজ ওনার একবার চোখ পড়ে তাহলে তুমি আজ গেছেন রেতে। তোরা এখন থামবি? তে আর তের বান্ধবীরা গল্প করছে, নিচে বরযাত্রীদের খাওয়ানো হচ্ছে। কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো শুরু হবে। অবশেষে এলো সেই বহুল আকাঙ্ক্ষিত মুহূর্ত। 4 জোড়া হাত এক করার সময় এসেছে। জিমিন যেহেতু বড় মেয়ে, তাই তার দাদুর ইচ্ছে অনুসারে জিমিন আর সুগার বিয়েটাই আগে পড়ানো হচ্ছে। সকলের দোয়া ও ভালোবাসায় অবশেষে তাদের বিয়েটা সম্পন্ন হয়। এবার এলো দুটো অচেনা মানুষের পরিচিত হবার সময়, তাদের এক হওয়ার সময়। হ্যাঁ, তে আর জাঙ্কুকের বিয়ে। কাজে তো বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। এইদিকে তে রয়েছে একটা ঘরের মধ্যে। জাঙ্কুকও যে তার বাইরে তা নয়। হ্যাঁ, জাঙ্কুক তের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই ঘরেই হারিয়ে গেছে। কখন যে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেছে তাদের মনেই নেই। নবদুই দম্পতিকে নিয়ে তাদের কাজিন ও বন্ধুরা গল্প করতে বসে। এইদিকে গুরুজনেরাও তাদের কথাগুলো সেরে নিচ্ছে। অবশেষে এলো বিদায়ের মুহূর্ত। জিমিন খুব ক্লান্ত, সারাদিন অনেক নিয়ম কানুন পালন করেছে, তাই জিমিন তার বাবা
বসে। সুগাও গিয়ে গাড়িতে উঠে বসে এবং জিমিন আর সুগার গাড়িটা ছেড়ে দেয়। কিন্তু এইদিকে তে নিজের ছোট্ট কলিজার টুকরাকে কিভাবে বিদায় দেবে বাবু? পুরুষ মানুষ সবার সামনে চিৎকার করে কাঁদতেও পারছে না। বুকে চাপা কষ্ট নিয়ে জাঙ্কুকের হাতে তে হাতটা দিয়ে বলে, বাবা জাঙ্কুক, আমার ছোট্ট মেয়ে খুব ছোট, এখন ওর ভালো মন্দ বোঝার বয়সই হয়নি। তোমার হাতে ওকে তুলে দিলাম জাঙ্কুক। ছোট মানুষ হয়তো ভুল করতেই পারে, হয়তো বলছি কি ভুল করবে, অনেক ভুল করবে, বাচ্চামও করবে তোমার সাথে, সবটা মানিয়ে নিও। একটু জ্বালাতন করবে তোমাকে বাবা, নিজেরই তো সম্পদ, নিজের মতো গুছিয়ে নিও না হয়। বেগমের এই কথাগুলো নিঃশব্দে শুনছে জাঙ্কুক এবং ইশারায় তাকে বুঝিয়ে দিচ্ছে তার মেয়েকে সে পরম যত্নে রাখবে। এই কথা বলে বেগম আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, কারণ সকলের সামনে সে কাঁদতে পারবে না, তাই সেখান থেকে চলে যায়। সেখানে শুধু তের কাকা কাকিমা আর অন্যান্য আত্মীয় স্বজনরা আছে, তের মাও নেই, তের বাবাটাও চলে গেল। মাকে দেখতে না পেয়ে এবার সে কান্না করে দেয়। তের কাকিমা তেকে জড়িয়ে ধরে। তে জানে তার মা ঘরের এক কোণে বসে তার জন্য ঠিক কান্না করছে। মাকে যে খুব জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে তার। একে একে সবাইকে বিদায় দিচ্ছে তে। এইদিকে তের কান্না দেখে জাঙ্কুকের চোখে জলে আর বাদ মানছে না। জাঙ্কুক তাই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করছে এই ছোট্ট মেয়েটি তার জন্য নিজের পরিবার ছেড়ে তার কাছে যাচ্ছে, তাই সে তাকে আজকের মতো আর কখনো কাঁদতে দেবে না। যাই হোক, তে আর জাঙ্কুককে গাড়িতে উঠিয়ে বিদায় দেয় সকলে। নতুন শ্বশুর বাড়িতে জিমিনাতে পাশাপাশি বসে আছে, তাদেরকে ঘিরে বসে আছে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা। সকলে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে, গুরুজনেরাও একে একে এসে দেখা করে যাচ্ছে। আর ওইদিকে কিছু মানুষ ব্যস্ত বাসার ঘর সাজানো নিয়ে। এইসব হই হুল্লোড় করে অবশেষে রাত প্রায় 11টা বেজে যায়। জিমিনকে সুগার ঘরে আর তেকে জাঙ্কুকের ঘরে দিয়ে আসা হয়। হাই বেবি, এসেছি। বেবি, একদমই বেবি বলার মুডে নেই আমি, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আর এত হইচই বাড়িতে কি বলবো, আগে যদি জানতাম বিয়েতে এত ঝামেলা এত কষ্ট হয় তাহলে তো বলতাম শুধুমাত্র রেজিস্ট্রি করে নাও, এত অনুষ্ঠান করার দরকার নেই। আহা, রাখছো কেন? এরকম অনুষ্ঠান তো জীবনে একবারই হয়। বক বক করো না তো, এসে এখন শুভ। বললেই হলো শুভ? না না, সেটা হচ্ছে না। আজকে বাসর রাত, আজকে কি করতে হয় তুমি জানো না বুঝি? কি করতে হয় জানো না বুঝি? তোমার সঙ্গে আজকে ওসব করতে আমার বয়েই গেছে, তোমার কথা শুনতেও আমার বয়েই গেছে। আমি কি জোর করে কিছু করতে পারি না নাকি? কি তুমি আমাকে জোর করবে? হ্যাঁ, প্রয়োজন হলে করব। জোর করে হলেও আমি আমার পাওনা আদায় করে নেব। পাওনা? তার আগে আমার পাওনা দাও। বাসর রাতে যে নিজের বউকে গিফট দিতে হয় সেটা তুমি জানো না? এই যা, ভুলেই গেছি। কিছু যে কিনবো মনেই নেই। কই ভুলে গেছি? ভুলে তো যাইনি, এই যে গোলাপ ফুল এনেছি, এটাই তো তোমার সব থেকে বড় উপহার। আর এই যে আমি একটা আস্ত মানুষ, এত বড় গিফটের পর তোমার কি আর কিছু পাওয়ার আছে? আছে আছে, গিফট না দিলে একদম কিন্তু কাছে আসতে দেবো না। দেবো তো, আজকে তোমাকে আমি আমার বেস্ট গিফটটাই দেবো। কাছে এসো না বেবি। আসবো? আসুন, আপনারই তো ঘর। শুধুই আমার ঘর না, আজ থেকে এটা তোমার ঘর। আর এই ঘরে এখন থেকে যতটা আমার অধিকার ঠিক ততটাই তোমার। আর আমার উপর এখন থেকে আমার থেকেও তোমার বেশি অধিকার। আমি চাই তুমি তোমার সবকিছু বুঝে নাও। এতে তুমি এত ভারী পোশাক পরে এখনো বসে আছো? আচ্ছা, তোমাকে তো অনেকক্ষণ আগেই দিয়ে যাওয়া হয়েছে, তুমি চেঞ্জ করে নিতে। সকলে যে চেঞ্জ করতে না করলেও তুমি সকলের কথা শুনতে যাবে কেন? তুমি চেঞ্জ করে নিতে, যেটাতে তোমার কমফোর্ট ফিল হয় সেটাই তুমি করবে। সকলের কথা কেন শুনবে তুমি? যাও, এক্ষুনি চেঞ্জ করে এসো, যাও। তারপর তে চেঞ্জ করে এসে বিছানায় বসলো। দেখো, খুব ব্যস্ত ছিলাম, তেমন কিছুই কিনতে পারিনি, তাই তোমার জন্য ছোট্ট উপহার। তুমি এই বিয়েতে খুশি তো? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলে না? হ্যাঁ, আপনি খুশি? হ্যাঁ, খুশি হব না কেন? তোমাকে পেয়ে আমার তো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দেরি করে পেলেও আমি আমার মনের মতো একজন মানুষ পেয়েছি, ঠিক যেমন আমি মনে মনে চাইতাম। বাইদা হইতে আমার অনেক খারাপ অভ্যাস আছে, হয়তো সেগুলো তোমার ভালো নাও লাগতে পারে। আমাকে অবশ্যই বলবে আমার কোন অভ্যাসটা তোমার কাছে খারাপ লাগে, আমি সেটাই তোমার জন্য পরিবর্তন করব। দেখুন,
আপনি যেরকম আপনি সেরকম সুন্দর। আর আপনাকে যদি ভালোবাসতেই হয় আমি আপনাকে আপনার মতোই ভালোবাসবো। এই জন্য আপনাকে আর পরিবর্তন হতে হবে না। খুব ভালো বলেছো। ঠিকই তো, যে যেরকম তাকে সেরকমই ভালোবাসতে হয়। আমি কি নাকি ভাবছিলাম। যাই হোক, চলো শুয়ে পড়ি। তারপর তে আর জাঙ্কুক শুয়ে পড়লো। জাঙ্কুকের মতো শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে পড়লো এবং ঘুমন্ত অবস্থায় তে তার কোলবালিশ ভেবে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আর জাঙ্কুকও তেকে পরম আদরে নিজের সঙ্গে জড়িয়ে নিল। সকাল সকাল জাঙ্কুকের আগেই তে উঠলো এবং চোখ খুলে দেখলো সে জাঙ্কুকের বুকে। তে অনেকটা লজ্জা পেয়ে যায়। তে জানে তার ঘুমের অভ্যাস ভালো না। না জানে ঘুমের চোখে সে জাঙ্কুককে কি না কি করেছে। জাঙ্কুককে দু একটা লাথি মেরে দেয়নি তো? এসব ভাবতে তে মুচকি হেসে দেয়। তারপর তে উঠে হাত মুখ ধুয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে সকলে জিমিনের সঙ্গে মজা করছে, কারণ জিমিন সকাল সকাল গোসল করেছে। সকলে জিমিনকে বলাবলি করছে যে আজকে কেন তাকে সকাল সকাল গোসল করতে হবে। জিমিনও তাদের সঙ্গে কথায় পেরে উঠছে না। তে নিচে আসতে তে শাশুড়ি মা বলে, বড় বৌমা এখানে এসো, কিছু খেয়ে নাও, তারপর একটু পর আবার তোমাদেরকে সাজতে হবে, তখন আবার কিছু খেতে পারবে না। এই শাশুড়ি মা থেকে সুন্দর সুন্দর পরোটা, ভাজি আর বিভিন্ন খাবার দিল। এই সেগুলো দিকে তাকিয়ে আছে। তে মনে মনে ভাবছে, তেও প্রতিদিন সকালে পরোটা খেতে চাইতো। তার মা বলতো রোজ রোজ পরোটা খাওয়ার দরকার নেই, একটু ভাত খা। তে ভাত না খেতে চাইলে তের মা জোর করে তেকে খাইয়ে দিত। যদি ওইখানে তের প্রিয় প্রিয় খাবার, কিন্তু তে তার মায়ের সেই খাইয়ে দেওয়ানোকে মিস করছে। এসব ভাবতেই তের চোখের কোণে পানি চলে আসলো। তের শাশুড়ি সেটা দেখতে পায়। একে বড় বৌমা, বাড়ির কথা খুব মনে পড়ছে? মন খারাপ করো না, একটু পরেই তো তোমরা যাবে। আর কটা দিন গেলে তুমি না হয় গিয়ে কদিন থেকে এসো। আমি তো জানি তুমি তো ছোট, তাই তোমার একটু খারাপ লাগছে। তের ইচ্ছে করছে তার শাশুড়ি মাকে বলতে খাইয়ে দিন, কিন্তু তে সেটা বলতে পারছে না। এরই মাঝে জাঙ্কুক বলে ওঠে, মা খেতে না চাইলে খাইয়ে দাও, জোর করে খাইয়ে দাও, না হলে আমার শ্বশুর বাড়ি সকলে বলবে একদিনে তাদের মেয়েটা শুকিয়ে গেছে। আমি কিন্তু কোনো বদনামের ভাগিদার হতে পারবো না। তে বুঝতে পারলো না জাঙ্কুক কি করে তার মনের কথাটা শুনতে পেল। হয়তো এটাই সেই সংযোগ যেটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। জাঙ্কুক কথাগুলো বলতে বলতে তে পাশে এসে চেয়ারে বসে, আমাকেও খেতে দাও, আর পারলে আমাদের দুজনকে একসাথে খাইয়ে দাও। তোমার এখন আবার আমার হাতে খেতে হবে? এত বড় ছেলে হয়েছিস, যা নিজে বেড়ে খা, আমি এখন ওকে খাইয়ে দেবো। ও ছোট, ওকে একটু যত্ন করে আমাদের রাখতে হবে, না হলে মেয়েটা আবার কান্নাকাটি করবে। দেখছিস তো আস্তে না আস্তেই সকালবেলা কান্না করে দিয়েছি। একেতে তুমি কাঁদছো কেন? কাঁদছো? আমরা আছি না, আমরা এখানে সকলেই তোমার আপন। তোমার ভালো লাগা খারাপ লাগা সব কিন্তু আমাদের বলবে। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি অবশ্যই সব বলবে। সুগা ভাইয়া, তুমি আমাকে প্লিজ ভাবি বলে ডেকো না, আমি তোমার ছোট অনেকটা, তুমি আমার নাম ধরে ডেকো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নাম ধরেই ডাকবো। মা আমাকেও খেতে দাও, তুই না একটু আগে খেলি, আবার খিদে পেয়েছি। জীবনকেও তবে ডেকে নে, ওকেও খেতে দেই। ও না একটু আগে খেলো, ওকে আর খাওয়াতে হবে না, এমনিতেই মোটকো হয়ে যাচ্ছে। সুগা কি বলছিস এসব? যা ডাক বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডেকে আনছি। তারপর সুগা গিয়ে জিমিনকে ডেকে আনে এবং দুই ছেলে ও দুই বৌমাকে জিন হাত ধরে খেতে দেয় এবং তেকে সে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া মিটলে তে গিয়ে গোসল করে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই পার্লার থেকে লোক আসে। তে আর জিমিনকে সাজিয়ে দেয়। সাজুগুজু করার পর থেকে তের মনটা এখন হালকা হালকা লাগছে, এখন আর তার কান্না পাচ্ছে না। নিজেদের বাড়ি আত্মীয় স্বজনেরা এসেছে, তাদের সঙ্গে দেখা করতে তেকে যেতে বলে। তেও খুশি খুশি জাঙ্কুকের সঙ্গে চলে যায় এবং খাওয়া দাওয়া শেষে সবাই একটু জিরিয়ে তে আর জিমিনের বাড়ির উদ্দেশ্যে সকলে রওনা করে। বাড়িতে এসে তের মনটা খুশি, এই দেখে তের মার ভালো লাগলো, কারণ কালকে মেয়েটার মুখে মেঘ জমেছিল, আজকে সে মেঘ কেটে রোদ এসেছে। জিমিনের সঙ্গে দেখা করতে জিমিনের বান্ধবীরা এসেছে এবং তারা তাকে নিয়ে দুষ্টুমি করছে। সবার সামনে হুট করে তের কল আসলো এবং তে সকলকে আড়াল করে কলটা রিসিভ করলো। সরি তে, তোর বিয়েতে আসতে পারলাম না, ইচ্ছে করে আসিস নি, আমি জানি। তো কি হয়েছে, বৌভাতে তোর সঙ্গে দেখা করতে তো আসলাম, থাক তোর আর দেখা করতে হবে না। তে রাগ করিস না তো, আমি দাঁড়িয়ে আছি। লিনার কথা শুনে তে একবার ভাবে সে যাবে না, কিন্তু পরক্ষণেই তার মত বদলে যায়। যাকে একদিন ভালোবেসেছে তার সঙ্গে এখন দেখা না করে কি করে থাকতে পারে। তে কোনো কিছু না ভেবে লিনার সঙ্গে দেখা করতে যায়। অনেকক্ষণ তে লিনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। জাঙ্কুক থেকে দেখতে না পেয়ে তে রুমে আসে এবং রুমের
হয়ে যায়। জি বলুন, কোথায় গিয়েছিলে? একটু বাইরে। কার সাথে কথা বলছিলে? না মানে দাঁড়াও। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলো না। জাঙ্কুক বাবা, তোমার খুব লেগেছে না? না না মা, কি যে বলেন। আর একটু হলে যে আমার বউটার লাগতো, তখন যে খুব ব্যথা পেত, আর ওর ব্যথাতে আমি আরো বেশি ব্যথা পেতাম। আচ্ছা বাবা, তুমি এখানে বিশ্রাম করো, আমি তের কাছে তোমার খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি। সেদিনের মতো রাত পার হয়ে যায় এবং পরদিন জিমিন, সুগা, তে আর জাঙ্কুক তাদের বাড়িতে ফিরে যায়। 3 দিন পর জিমিন আর সুগা তাদের ভার্সিটিতে যায় এবং তেও তার কলেজে যায়। তেকে কলেজে জাঙ্কুক দিয়ে আসে। কলেজে আসতেই লিনুর সঙ্গে দেখা হয়। তে তার বান্ধবীদের সাথে চলাফেরা করে, আর বন্ধুদের মধ্যে বলতে গেলে লিনু আর ইউজুন। ছুটির সময়ও জাঙ্কুক থেকে নিতে আসে এবং এসে দেখে তে আর লিনু একসাথে দাঁড়িয়ে কথা বলছে। তে জাঙ্কুকের সাথে চলে যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জাঙ্কুক থেকে নিজের মতো করে ভালোবাসে। তেও আস্তে আস্তে জাঙ্কুকের ভালোবাসার প্রতি আকৃষ্ট হচ্ছে। সে এখন অতীত ভুলে তার স্বামীকে নিয়ে ব্যস্ত, কারণ সে এটা ভাবতেও পারে না যে সে তার স্বামী থাকা অবস্থায় অন্য কাউকে ভালোবাসবে। কিন্তু একদিন হুট করে জাঙ্কুক তেকে বলে ওঠে, তে তুমি লিনুকে আমাদের বাড়িতে আসতে বলো তো। কিন্তু কেন? আর আপনি ওর নাম জানেন কি করে? প্লিজ তুমি লিনুকে আসতে বলো, আমি বললেও আসবে না। দেখুন, আপনি যা ভাবছেন সেরকম কিছু না। হ্যাঁ, ব্যাপারটা আমার আগে আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি। কিন্তু এখন আমি ওই সম্পর্কে নেই, আর এখন আমি আমার স্বামীকেই ভালোবাসি। আপনি প্লিজ ওই ব্যাপারে আর কিছু বলবেন না। তুমি বেশি বুঝছো। তোমাকে লিনুকে ডাকতে বলেছি না, ডাকো তুমি, আজকেই ডাকো। আজকে সকলের বাড়িতে আছে। না না প্লিজ, আপনি এরকম করবেন না আমার সাথে। তোমার সাথে আবার আমি কি করবো? প্লিজ তে ডাকো, আমি আর দেখতে পারছি না এইভাবে। বুঝতে পারলো এবার সে ফেসে গেছে। হয়তো বা জাঙ্কুক তার আর লিনুর সম্পর্কে জানতে পেরে গেছে, কিন্তু তের কাছেও আর কিছু করার নেই। তাই সে লিনুকে ডাকে। লিনু আসতে চায় না, কিন্তু তে লিনুকে অনেক জোরাজুরি করে, তাই লিনু আসতে বাধ্য হয়। তে লিনুকে নিয়ে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢোকার সাথে সাথে একজন মহিলা দৌড়ে এসে লিনুকে জড়িয়ে ধরে। এতদিন তুই কোথায় ছিলি বলতো? তোকে খুঁজেছি আমি। তুই কি করে আমাকে ছেড়ে চলে গেলে বলতো? তোকে কি আমি ভালোবাসি না? মা, তুমি আমার লিনুকে কোথায় পেলে বলো তো? কিন্তু ফুপ্পি, ফুপ্পি, আমি বলছি প্লিজ লিনুকে নিয়ে তুমি এখানে বসাও। ও দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তে অবাক হয়ে যায়। এরকম কিছু হবে তে আশা করে না। তারপর লিনুকে নিয়ে জাঙ্কুকের ফুপ্পি বসায় এবং সে কিছু আনতে চলে যায়। লিনু স্টেজ নিচের দিকে তাকিয়ে বসে আছে। লিনু, ভাই আমার, তুই কেন রাগ করে চলে গিয়েছিলিস? হ্যাঁ আমি জানি ফুফা তোর বাবা নয়, কিন্তু 15 বছরের তুই কি একবার বুঝতে পেরেছিস ফুফা তোর বাবা নয়? আমরা কেউ না বললে তুই তো জানতেই পারতি না। তাহলে তুই রাগ করলি কি করে? তোর মায়ের কাছে তো কোনো উপায় ছিল না, কারণ তোরও তো বাবার এত দরকার। তোর যখন 6 মাস, তখন আঙ্কেল এই পৃথিবী থেকে চলে যান। জানিস, আমার ফুপ্পির মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আমি সেই ছোট্ট ছিলাম, কতটা কষ্ট লাগতো দেখতে। ভালো করে না বসলেও মনে আছে ফুপ্পির সেই মুখখানা। আমার বাবা, আমার মা, তারাও দেখতে পাচ্ছিল না। বলতো ওই মুহূর্তে কি করলে ভালো হতো? তোরও বাবার পরিচয় দরকার, আমার ফুপ্পির পাশেও একজনের দরকার। তাই তো তখন শুভ আঙ্কেল এসে দাঁড়ান। উনি আমার ফুপ্পিকে ভালোবাসতেন অনেক আগে থেকে, কিন্তু আমার ফুপ্পির বিয়ে হয়ে গিয়েছিল পারিবারিক ভাবে। তাই উনি এসে হাত বাড়ান এবং উনি কথা দেন তোকে নিজের বাবার পরিচয় দেবেন। কখনো জানতে দেবেন না যে উনি তোর বাবা নন। কিন্তু 5 বছর আগে তুই জানতে পেরে কি করে বাড়ি থেকে চলে গেলি? তুই জানিস তুই চলে যাওয়ার পর ফুপ্পির কি অবস্থা হয়েছে? আর তোকে আমরা কত খুঁজেছি। তুই এই শহরে ছিলি, তাহলে কি করে তুই লুকিয়ে থাকলি রে? আমি তোমাদের সামনে আসতে চাইনি, তাই আসিনি। আর আমি সাথে সাথে এই শহরে ছিলাম না, আমি অন্য শহরে ছিলাম। আমি কলেজে উঠে এই শহরে এসেছি। জাঙ্কুকের বাবা, মা, লিনুর মা সকলে মিলে লিনুকে খুব প্রশ্ন করছে কি করে সে এতদিন দূরে থাকলো। লিনু কিছু কিছু জবাব দিচ্ছে। আচ্ছা বাবা, মা, ফুপি, এবার থামো না, ওকে কিছু খেতে দাও। আর ও যখন একবার চলে এসেছে না, আমি বলছি আমি ওকে আর যেতে দেবো না। কিন্তু ভাই আমি এখানে থাকতে চাই না। কেন থাকতে চাই
যাস না, এটা তোর বাড়ি, এই বাড়িতে তোর সমান অধিকার আছে। আর হ্যাঁ, তুই থাকতে চাস না বললে হবে না, তোকে রাখার জন্য যত যা করতে হয় আমি করব, যা যা স্যাক্রিফাইস করতে হয় আমি করব, কিন্তু আমি আমার ফুপ্পিকে আর এত কষ্টের মধ্যে যেতে দেবো না। তারপর জাঙ্কুক উঠে চলে যায় এবং লিনুকে ডাকে, সাথে পেকেও ডেকে দেয়। লিনুর মা আজ খুব খুশি, তাই সেও কিচেনে চলে যায়। তার ছেলের জন্য আজকে সে মন ভরে রান্না করবে। এতক্ষণ পর্যন্ত শুভ চুপ ছিল, এবার জাঙ্কুকরা চলে গিয়েছে, শুধু বসে আছে আরিমা জিম। তাই শুভ এবার মুখ খুললো। ভাই, এবার আমি বলি, আমি কেন তের সাথে জাঙ্কুকের বিয়েটা ঠিক করেছিলাম। একদিন আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তারপর দেখলাম তে মেয়েটা আর লিনু আমাদের ছেলে একসঙ্গে হেঁটে যাচ্ছে। তখন আমি খুব ভালো করে তাকাই এবং ওদের পেছনে, কিন্তু কিছুক্ষণ পর ওরা একটা গাড়িতে উঠে যায় এবং আমিও জ্যামে পড়ে যাই। তাই আমি আর ওদেরকে খুঁজে পাই না। কিন্তু আমাদের ছেলেটার মুখ তো আমার মাথায় গেঁথে আছে। এই মেয়েটাকে আমি মন ভরে দেখে নিয়েছিলাম, কারণ হয় আমি আমাদের ছেলেটাকে পাবো, নয় আমি এই মেয়েটাকে খুঁজে বের করবো। দুজনের একজনকে ঠিক কোথাও পেয়ে যাবো। তারপর যেদিন জিমিনকে দেখতে গেলাম, সেদিন তেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। যাকে আমি অনেকদিন ধরে মনে মনে খুঁজছি, সেই ওর বাড়িতে। তখন আমার মাথায় কিছু খেললো না। আমি ভাবলাম মেয়েটা তো ভালো, দেখতে সুন্দরী, ভদ্র মনে হচ্ছে, তাহলে ওর বিয়েটা জাঙ্কুকের সঙ্গে ঠিক করি। তাহলে ওর বিয়ের উসিলায় হয়তো লিনু ওর বন্ধু, তাই ও বিয়েতে আসবে এবং আমরাও লিনুকে পেয়ে যাব। কিন্তু বিয়েতে লিনু আসলো না, কারণ হয়তোবা লিনু জানতে পেরে গিয়েছিল জাঙ্কুকের সঙ্গে তের বিয়ে, তাই হয়তোবা ইচ্ছে করে আমাদের ছেলেটা বিয়েতে আসেনি। সেই জন্যই তো আমি ভাবছিলাম আমাদের ভাইটা তো কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবার হুট করে বিয়েটা ঠিক করেছে, তার পেছনেও কিন্তু কারণ আছে। তবে হ্যাঁ ভাই, বড় বৌমাকে তো খুব ভালো, খুব লক্ষ্মী। জাঙ্কুক তো তার রুমে আগে চলে গিয়েছে। তে আর লিনু আস্তে আস্তে হেঁটে তার রুমে যাচ্ছে। তে খুব ভয় করছে, না জানি জাঙ্কুক তাকে কি প্রশ্ন করবে। লিনু তখন থেকে আশ্বাস দেয়, দেখতে আমি তোকে একটা কথা লুকিয়েছি, তার জন্য আমি সরি। আমি অবশ্যই তোকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, কিন্তু আমি যেদিন জানতে পারলাম জাঙ্কুক ভাইয়ের সঙ্গে তোর বিয়ে, আমি তাই বিয়েটা ভাঙতে চাইনি। যদি অন্য কারোর সঙ্গে তোর বিয়ে ঠিক হতো, আমি অবশ্যই তোকে নিয়ে যেতাম এবং বিয়ে করে আমার সঙ্গে রাখতাম। লিনু, তুই এগুলো জানতি, কিন্তু এখন কি জাঙ্কুকও জেনে গিয়েছে? আমি জানি না, হয়তোবা ভাইয়া আজ করতে পেরেছে। আমি তোকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু তার থেকে বড় কথা আমি আমার ভাইকেও ভালোবাসি। আমার ভাই আমাকে খুব আদর করেছে। 15 বছর আমি এই বাড়িতে ছিলাম তো, আর 5 বছর এই বাড়ির বাইরে। এই 15 বছর আমি আমার ভাইয়ের চোখের মনে হয়েছিলাম। তুইও তার বাইরে না। আমার ভাই তোকে নিশ্চয়ই খুব ভালোবাসে। হ্যাঁ লিনু, তা অবশ্য আমি জানি তে, আমার ভাই এরকমই, তাই আমি আর এই বিয়েটা আটকাইনি। তুই আমার ভাইয়ের সঙ্গে সুখেই থাকবি। কিন্তু লিনু, এখন যে জাঙ্কুক সবটা জানতে পেরে গেছে মনে হয়, যদি কিছু বলে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল তুই। লিনু আর তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। লিনু ভাই আমার, আমি জানি তোদের মধ্যে সম্পর্কটা শুধুই বন্ধুত্ব নয়, তার থেকে বেশি কিছু। দেখ লিনু, তুই চলে যাওয়ার পর আমি ফুপ্পিকে অনেক কাঁদতে দেখেছি। তোর জন্য সে অনেক কষ্ট পেয়েছে। আমি আর আমার ফুপ্পিকে কাঁদতে দেখতে পারবো না। ভাই, তুই এই বাড়িতেই থাক, তোকে এই বাড়িতে থাকতেই হবে। তার জন্য তুই যা চাস আমি তোকে তাই দেবো। তুই দেখে চাস তো আমি দেখে তোকে দিয়ে দেবো। এই কি বলছো তুমি ভাইয়া? লিনু দেখ, তোরা তের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমি বুঝতে পারছি, আর তুই যদি বলিস তুই দেখে চাস, তাহলে আমি ঠিক আছে, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তুই আর তুই সুখে থাকবি, সবকিছু আমি ম্যানেজ করবো। না ভাইয়া, এসব তুমি কি বলছো? কোনো কথা না, তুই এই বাড়িতেই থাকবি, আর এর জন্য আমি কথা বলবো। এই বলে জাঙ্কুক চলে যায়। লিনুকে কিছু বলতেই দেয় না। তেও যে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেও কিছু বলতে পারেনি। যাক বাবা, ভাইয়া তো কিছু বলতেই দিল না। এই প্রথম ভাইয়া আমার পুরো কথা না শুনে চলে গেল। উনি খুব রাগ করেছেন, আমি ওনার কাছে লুকিয়েছি কথাটা। জানি না উনি আমাকে ক্ষমা করবেন কিনা। ধুর বোকা, আমার ভাই এরকম না, ও খুব শান্তশিষ্ট। আর তুই ক্ষমা বলছিস? আরে ও তো তোকে ভালোবাসে, ক্ষমা কি করবে বল? ও আমাকে রাখার জন্য এই কথা বলেছে। হয়তো আমি তোর জন্য থেকে যাবো, এটাই ওর ধারণা। সমস্যা নেই, আসলেই তুই সবটা বলে দিস। এখন তো চলে গিয়েছে। তবে লিনু, তুই আর যাস না। আমিও দেখেছি ফুপি মন খারাপ করে থাকে, কিন্তু কারণটা আজকে জানতে পারলাম। ঠিক আছে তে, তুই যখন বলেছিস আমি যাবো না। আর আজ থেকে আমরা খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ লিনু, আমি সবসময় তোর পাশে থাকবো, আর তুইও অবশ্যই তে। রাত গড়িয়ে এলো, জাঙ্কুক এখনো বাড়িতে ফেরেনি। সকলেই শুয়ে পড়লো। জাঙ্কুকের মা তেকে বলে দিল টেবিলে
খাবার আছে, জাঙ্কুক এলে সে যেন দিয়ে দেয়। তেও হ্যাঁ করে রুমে চলে গেল। অনেক রাতে ঘুমে চোখ লেগে আসছে, কিন্তু জাঙ্কুক এর জন্য ঘুমাতে পারছে না, কারণ সে আসলে দরজা খুলতে হবে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে কখন জাঙ্কুকের গাড়িটা আসবে। অবশেষে রাত 3টার দিকে জাঙ্কুকের গাড়ি আসলো। তে দেখলো জাঙ্কুকের ড্রাইভার জাঙ্কুককে ধরে ধরে গেট পর্যন্ত নিয়ে আসছে। তে দৌড়ে গিয়ে গেট খুললো এবং দেখলো জাঙ্কুক খুব ড্রাঙ্ক। তে বুঝতে পারলো হয়তো বা ড্রিঙ্ক করেছে। তে জাঙ্কুককে ধরে ধরে কোনো মতে রুমে নিয়ে আসলো। এত রাগ আমার উপর রাগ করে ড্রিঙ্ক করে নিলেন। তে লক্ষ্য করলো জাঙ্কুক ড্রাঙ্ক অবস্থায় কিছু বলছে। তে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সাথেই থেকো প্লিজ, তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো। তেও জানে জাঙ্কুককে ছাড়া থাকতে তারও কষ্ট হবে, কারণ জাঙ্কুককেও যে সে মনে মনে ভালোবেসে ফেলেছে। এখন জাঙ্কুককে ছাড়া অন্য কাউকে সে স্বামী হিসেবে ভাবতেও পারে না। তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। জাঙ্কুকের এই অবস্থা দেখে তে আজ রাতে জাঙ্কুককে তার কাছে টেনে নেয়। সকালবেলা জাঙ্কুক উঠে দেখে তে নেই। তখন জাঙ্কুকের কাল রাতের কথা মনে পড়ে। সব যে ভুলে গেছে, কিছুই যে মনে নেই এমনটা না, সবটাই মনে আছে, হয়তো আবছা আবছা। জাঙ্কুকের মনে পড়ে কালকে তের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখন সে তেকে কি উত্তর দেবে, এখন সে তেকে কি করে ডিভোর্স দেবে, আর কি করেই বা লিনুর কাছে তেকে তুলে দেবে। এইসব ভাবতেই জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল। লিনু যদি তাদের সকলকে ছেড়ে আবার চলে যায়, জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে যায় এবং গিয়ে দেখে তে আর লিনু কেউই বাড়িতে নেই। আর দুজনে একসঙ্গে কলেজে চলে গেছে। জাঙ্কুক তখন আর কিছু ভাবে না এবং সেও তার অফিসে চলে যায়। সন্ধ্যাবেলা জাঙ্কুক বাড়িতে এসে রুমে গিয়ে দেখে তে বসে আছে, ফোনে তে মায়ের সঙ্গে কথা বলছে। কথা শেষ হলে জাঙ্কুক থেকে বলে, তে আসলে কাল রাতের জন্য আমি সরি। এখন আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না। এই কেমন কথা বলছেন, স্বামী স্ত্রী মাঝে কি হয়েছে তার জন্য আবার সরি কিসের? দেখো তে আমি তো বলেছি আমি লিনের সঙ্গে তোমার বিয়ে দেব। এখন তুমি লিনের সঙ্গে কথা বলো, যদি ও রাজি থাকে আমি নিজে গিয়ে কথা বলছি। আরে পাগল হলেন নাকি? দাঁড়ান বলছি। আরে আপনি কেমন বলুন তো, আপনি আপনার স্ত্রীকে নিজের ভাইকে দিয়ে দিলেন। বোঝার চেষ্টা করো, লিনু চলে গিয়েছিল, ফুপির খুব কষ্ট হয়েছে। এখন তোমার জন্য আমরা লিনুকে পেয়েছি। ওকে বাড়িতে রাখার জন্য যদি তোমাকে দিয়ে দিতে হয় তাহলে না হয় আমি দিয়ে দেব, কিন্তু আমি সবাইকে আমার বাড়িতে দেখতে চাই, আমার ভালোবাসার মানুষ সবাইকে। দুষ্টু লোক একটা, তাই বলে নিজের বউকে আরেকজনকে দিয়ে দেবে? যান তো, সামনে থেকে যান। তাহলে কি করব? আপনি এখনো বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন, আমি বাসি না? তুমি তুমি আমাকে ভালোবাসো তো কি? আর ভালো না বাসলে আপনি আমার সঙ্গে ওসব করতে পারতেন? আমি কাছে না আসলে আপনি কি করে আমার সঙ্গে ওসব করতেন? এখন হা করে থাকবেন না, আপনি একটা পাগল লোক। আচ্ছা বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। না না, নিচে যেও না, আগে সবটা বলে যাও তো কি ব্যাপার। তুমি আমাকে ভালোবাসো বলছো, আবার লিনু। দেখুন জাঙ্কুক, আমি আর লিনু দুজন দুজনকে ভালোবাসতাম, এটা ঠিক। আমি শুনেছিলাম লিনু নাকি এতিমখানায় বড় হয়েছে, তাই ওর প্রতি আমার খুব মায়া ছিল। এই জন্যই আমি ওকে ভালোবেসেছিলাম। কিন্তু তার থেকেও বড় কথা, আমরা দুজন বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু। আর এখন যেহেতু আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি শুধু আপনাকেই ভালোবাসি জাঙ্কুক। লিনু হয়তো এরকমকে অনেক পেয়ে যাবে, আমি এরকম জাঙ্কুক আর কোথাও পাবো না, যে আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, এত খেয়াল রাখে আমার। তে সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো? কি বলছেন আপনি? ভালোবাসবো না আপনাকে? আমি এখন সবচেয়ে বেশি ভালো তো আপনাকেই বাসি। সত্যি বলছো তে? সত্যি? হ্যাঁ জাঙ্কুক। এই তে, ও সরি চলে আসলাম। সরি ভাইয়া, ক্ষমা করবেন আমাকে। আরে ইটস ওকে, এসো না এসো। তুই শোন না, তোদের রোমান্টিক টাইম শেষ হয়ে গেলে নিচে না আঙ্কেল ডাকছেন। তারপর তে জিমিনের সঙ্গে নিচে চলে যায়। তুই পেছন পেছন জাঙ্কুকও আসে। দেখো, তোমাদের একটু নিজেদের মধ্যে সময় কাটানো দরকার। তাই আমি চাই জাঙ্কুক, তুমি তোমার অফিসে কদিনের কাজ তোমার ম্যানেজারের হাতে তুলে দিয়ে তেকে নিয়ে কোথাও ঘুরে এসো। আর সুগার জিমিন তো যাবে। আমি তোমাদের হানিমুনের জন্য 4 জনের টিকিট কেটেছি, তোমরা যাবে তো? সত্যি আঙ্কেল, হানিমুন? আমি তো অবশ্যই যাবো। জিমিন, এইবার
ভাবে বলে না উনি আঙ্কেল। আরে ধুর, আঙ্কেল তো কি হয়েছে, আঙ্কেল তো বন্ধুর মতো হয়। হ্যাঁ মা, আমি তোমাদের সকলের বন্ধুর মতোই, আর আমি তোমাদের সকলকেই খুব ভালোবাসি। তোমাদের বিয়েতে তো আমি কোনো উপহার দেইনি, এটাই হলো তোমাদের জন্য তোমাদের বিয়েতে দাও আমার উপহার। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি একদম আমার বোনের মতো উপহার দিয়েছেন। শালি আবার ঠিকই বলেছে,